নমস্কার, শুরু করছি বিকেল ৫টা নিউজ ২৪। আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। শহরে আবার দুষ্কৃতী তাণ্ডব, ফের দিনে দুপুরে গুলি চলল। দুষ্কৃতী সংঘর্ষে উত্তপ্ত হলো এন্টালি থানা এলাকার বিবির বাগান। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়েছেন একজন। হামলার অভিযোগ উঠেছে শেখ নিয়াজুল এবং শেখ কলিম গোষ্ঠীর বিরুদ্ধে। ঘটনার কেন্দ্র এলাকার একটা নির্মীয়মান ফ্ল্যাট বাড়ি। অভিযোগ, প্রমোটার শেখ মজহারকে ফ্ল্যাটের জন্য টাকা দিয়েও অনেকে ফ্ল্যাট পাননি। এই নিয়ে চলছিল গোলমাল। নিয়াজুল এবং তার দলবলও টাকা দিয়ে ফ্ল্যাট পায়নি। ফ্ল্যাটের জন্য তাগাদা দেওয়ায় শেখ মজহার নিয়াজুলদের হুমকি দেয়। পাল্টা হুমকি দিয়েছিল নিয়াজুলরা। তার জেরেই আজ বিশাল বাইক বাহিনী নিয়ে এলাকায় হামলা চালায় নিয়াজুল এবং তার লোকজন। এলাকায় ব্যাপক বোমাবাজি হয়, যথেচ্ছ গুলি চলে। গুলি লাগে স্থানীয় বাসিন্দা শেখ আসলামের পায়ে। অভিযোগ, আসলাম ওই প্রমোটারের ঘনিষ্ঠ। দুষ্কৃতীরা বাইক নিয়ে পালাতে গেলে একটা বাইক ধরে ফেলেন বাসিন্দারা। বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন রয়েছে পুলিশ এবং র্যাফ। ने वो लोग आके मोहल्ला में गोली चलाया। उसका मेन गैंग का हीरो का नाम है नियाजू और कलीम। कौन था उसका चेहरा से वाकिफ नहीं है, नाम से वाकिफ नहीं है, लेकिन जो बॉस उसको भेजा था बॉस का नाम हम बता दिया आपको। अब एक्शन लीजिए आप। इसी बारे में घटना ने वो उन लोग का काम है मोती जी लड़का का किसी भी एरिया में ढुक के जाके किसी से ही पैसा तुलना। बिल्डिंग बन रहा है, उसने कोई बुकिंग किया, का नाम नियाजू बोला इसमें हमरा अगर नहीं मिलेगा, बहुत का नहीं मिला है, नहीं मिलेगा तो हम इसमें गोली चलवा के जाएंगे मोहल्ला में। आके का 11 लगा था, सब हाथ में रिवॉल्वर था, गोली चलवा गई है। नियाजुल मेरा लड़का को ऐसा करा दी। नियाजुल 1 घंटा आगे बात करके गया और फोन करके अपना लड़का को बुला के मोती झील से बुला के गोली मरवा दी। एक फ्लैट 4 आदमी को दिया गया, 4 अलग अलग नाम से। एक फ्लैट को 4 आदमी, समझ लिया अगर 20 लाख में एक फ्लैट को बेचा है तो यहाँ पर 20 फ्लैट बना। 5 आदमी को बेचा, कम से कम 2 करोड़ का बिजनेस करके किया। ताला लगने का वजह से जिसको नहीं मिला है उन लोग क्या किया, दूसरा एंटी सोशलिस्ट को पैसा खिला के यहाँ पे गोलीबाजी। বৃহস্পতিবার দুপুরে ট্যাংরা পিলখানা এলাকার এই জায়গাতেই গুলি চালানোর ঘটনা ঘটে। শেখ আসলাম নামে স্থানীয় এক যুবকের ওপর হামলা চালায় কেলেবাতি নিয়াজুল এবং শেখ কলিমের দলবল। আসলাম সে সময় তার বাড়ির সামনেই ছিল। তাকে রাস্তার মধ্যে পেয়ে তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয় বলে অভিযোগ। মুহুর্মুহু বোমাবৃষ্টি শুরু হয় এলাকাতে। তারপর ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছালেও প্রথম দফায় এলাকায় ঢুকতে পারেনি পুলিশ। স্থানীয় বাসিন্দাদের একাংশ পুলিশকে এলাকায় ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। এমনকি ডিসি দেবস্মিতা দাস তিনিও এসে ঘটনাস্থলের বাইরে থেকেই ফিরে যেতে বাধ্য হন, কেননা এলাকায় ঢোকার মতো পরিস্থিতি ছিল না। যে সময় গন্ডগোল বাধে সেই সময় আসলাম এবং তার দলবল তারা এলাকারই একটি নির্মীয়মান বহুতলের নিচে দাঁড়িয়েছিল। নিয়াজুল এবং তার বাহিনী হামলা চালায় আসলামের ওপর। আসলাম মাটিতে পড়ে গেলে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং নিয়াজুলের দলবল যখন এই অপারেশন চালিয়ে ফিরে যাচ্ছে ঠিক সেই সময় তার বাহিনীর মধ্যে থাকা একটি বাইক ধরে ফেলে আসলামের লোকজন এবং সেই বাইকটি জ্বালিয়ে দেওয়া হয়। এই ঘটনার সূত্রপাত বেশ কিছুদিন আগের নির্মীয়মান একটি বহুতল এর ফ্ল্যাট, একটি ফ্ল্যাট একাধিক লোককে বিক্রি করার অভিযোগ উঠছে আসলাম এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে, এবং যিনি স্থানীয় প্রমোটারের এক নাম উঠে আসছে তিনিও এই ঘটনার সঙ্গে যুক্ত বলে জানতে পেরেছে পুলিশ। 1 মাসের মধ্যে পরপর 3 বার ডিসি বদল, 4 বার এলাকায় গুলি এবং বোমা বৃষ্টির ঘটনা। এন্টালি এবং ট্যাংরা যে একই জায়গাতে রয়ে গেছে তার প্রমাণ দিল বৃহস্পতিবারের এই ঘটনা। 24 ঘন্টার জন্য ক্যামেরায় সুনীল মুন্দ্রার সঙ্গে সন্দীপ সরকার, কলকাতা। সন্দীপের সঙ্গে আবার কথা বলবো। সন্দীপ, এখন এলাকা কি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে? হ্যাঁ, এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসছে পরিস্থিতি। পুলিশ, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে তদন্তভার গেছে। কলকাতা পুলিশের গোয়েন্দারা তারা ঘটনাস্থলে আসেন 4টে নাগাদ এবং তারপর এলাকায় বাড়িতে বাড়িতে ঢুকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালানো হয়েছে। তবে মূল অভিযুক্ত যে এই ঘটনার সঙ্গে যারা এই শেখ আসলামের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ, সেই নিয়াজুল এবং তার যে অন্যান্য সাথীরা রয়েছে কেলেবাপি, নিয়াজুল এবং কলিমের নাম উঠে আসছে। তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এর মধ্যে এই আজকের এই হামলার ঘটনার অন্যতম অভিযুক্ত হচ্ছে শেখ নিয়াজুল, এমনটাই যে আক্রান্ত তার পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। সেই নিয়াজুলকে এই মুহূর্তে খুঁজছে পুলিশ। তার খোঁজে একদিকে যেরকম এন্টালি এলাকায় তল্লাশি চলছে, তার পাশাপাশি আশপাশের এলাকাগুলিতেও তল্লাশি চালানো হচ্ছে। সন্দীপ, যে মারাত্মক অভিযোগ উঠেছে জালিয়াতির, একটা ফ্ল্যাট 5 জনকে বিক্রি করা এবং সেই নিয়ে প্রতিবাদ করতে গেলে গুন্ডা দিয়ে অসামাজিক কাজকর্ম করানো, এটা কি করে চলছে খুলেআম? তুমি একটু আগে বলছিলে এতবার ডিসি বদল হলো, এত কড়া পদক্ষেপ নেওয়ার চেষ্টা হচ্ছে, তাও এই দৌড়াত্ম আটকানো যাচ্ছে না কেন?
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ কিন্তু পুলিশের বিরুদ্ধেই। তাদের অভিযোগ যে পুলিশের প্রচ্ছন্ন মদতে কিন্তু এই ঘটনাটা দিনের পর দিন ঘটে আসছে। কেননা এলাকাতে যে বেআইনি বহুতলগুলি হচ্ছে, সেই বেআইনি বহুতলের ছাড়পত্র দেওয়া নিয়ে প্রশাসনের একটা মহলের বিরুদ্ধেও অভিযোগ রয়েছে এবং তাদের বক্তব্য, স্থানীয় বাসিন্দাদের একাংশের বক্তব্য যে এই ঘটনাটা বারবার প্রশাসনের নজরে আনা হলেও কোনো ক্ষেত্রেই কোনো সুরাহা হয়নি। কেননা যারা এই ঘটনা ঘটাচ্ছে, যারা এই বেআইনি জালিয়াতির কারবারের সঙ্গে যুক্ত, তাদের বেশিরভাগই শাসক দলের আশ্রয়ে বা মদতপুষ্ট বলে অভিযোগ। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়েই বারবার এ ধরনের ঘটনা ঘটে গেলেও পুলিশের সাহায্য পাওয়া যায় না। এবং আজকের মতো এই এরকম ঘটনা যে যদি এর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে এ ধরনের ঘটনা আরো বেশ কয়েকবার ঘটবে, সেই ইঙ্গিত কিন্তু স্থানীয় বাসিন্দারা আজ থেকেই দিচ্ছেন। সন্দীপ, ধন্যবাদ। তুমি নজর রাখো পরিস্থিতির দিকে। আপাতত নিয়ন্ত্রণে আনতে পেরেছে পুলিশ, কিন্তু এলাকায় চাপা উত্তেজনা এখনো রয়েছে। পুলিশের বিরুদ্ধে কার্যত বিষোদ্গার করছেন এলাকার মানুষ। এরপর শহরের আরো একটা ঘটনা। রাত দুপুরে বাড়িতে ঢুকে যুবককে খুন করে গেল কে বা কারা। পাশের ঘরে থেকেও টেরই পেলেন না মা বাবা। কারোর সঙ্গে শত্রুতা নেই, তাহলে খুনটা করলো কে? বাগুইআটিতে তৃণমূল কর্মী খুন ঘিরে দানা বাঁধছে এমনই রহস্য। এই নিথর দেহ যদি কথা বলতে পারত তাহলে হয়তো হদিশ মিলত খুনির, কিন্তু তা সম্ভব নয়। বাগুইআটির তরুণ তৃণমূল কর্মী প্রসেনজিৎ দাসের মৃত্যুকে ঘিরে তাই একাধিক জিজ্ঞাসা। পরিবারের দাবি, বুধবার রাত 9:30টার মধ্যে বাড়ি ফিরে আসেন প্রসেনজিৎ। জনপ্রিয় বাংলা টিভি শো দেখার পর নিজের ঘরে ঢুকে পড়েন তিনি। রাত 11:30টার সময় প্রসেনজিতের সঙ্গে শেষ দেখা হয় তার বাবা এবং মার। এই ঘরে তার বাবা মা রাত 11:30 নাগাদ শুতে চলে যান। সে সময় প্রসেনজিৎ চলে আসে পাশের ঠিক এই ঘরে। আজকে সকালবেলা যখন প্রসেনজিতের বাবা মা ঘুম থেকে ওঠেন, তারা ভেতর থেকে দরজা ধাক্কাধাক্কি শুরু করেন, কারণ সেই সময় বাইরের এই ছিটকিনিটি সেটি লাগানো ছিল। প্রতিবেশী এসে দরজা খুলে দিতে বেরোন বাবা মা। প্রসেনজিতের ঘরেও বাইরে থেকে ছিটকিনি লাগানো ছিল। দরজা খুললে প্রসেনজিতের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দরজাটা খুলে যে ঘরে ঢুকেছি দেখি আমার ছেলে এরকম করে পড়ে আছে। প্রসেনজিতের দেহে মিলেছে সিগারেটের অসংখ্য পোড়া দাগ। দেহের কাছেই পড়েছিল একটি কাটারি। ছেলের একটা বডি পাওয়া গেছে খাটের উপরে নিজের বেডরুমে। কোন রকম আওয়াজ আপনারা পেলেন? আমরা কোনো আওয়াজ পাইনি, আমাদের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। খুনের পর কোন পথে পালালো দুষ্কৃতীরা, যেটা পুলিশের অনুমান যে এইখান থেকে বেরিয়ে যাওয়ার পর একদম প্রসেনজিতের জানালা লাগোয়া এই গলি দিয়েই ওই দুষ্কৃতীরা বেরিয়ে যায় এবং তাদের মধ্যে একজনকে এই পথ দিয়ে ছুটে পালাতে দেখেছিলেন স্থানীয় এক মহিলা। তখন এই গলি দিয়ে একজন বেরিয়ে গেছে আর আমাদের ওই পাশের গলি দিয়ে দুজন বেরিয়ে গেছে। লাস্টের জন্য যখন বেরিয়ে যায় একটা ড্রেন আছে, হুসাটকে পরে, তখন বলি এই চোর চোর চোর। এই পথ দিয়ে এক দুষ্কৃতী পালালো, বাকি যে দুষ্কৃতী রয়েছে তারা ঘর থেকে বেরিয়ে তার উল্টো দিকের যে গলি রয়েছে সেই উল্টো দিকের গলি দিয়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে অনুমান। কালো জামা প্যান্ট পরা ছিল, ওই যে বর্ষা হইলে যেমন রেনকোট পরে কালো, ওরম, আর মুখ এইভাবে ঢাকা ছিল তিনজনারই। নির্বিবাদী প্রসেনজিৎকে মরতে হলো কেন? পরিবারের সন্দেহ স্থানীয় তোলাবাজের দিকে। দিন কতক আগে রং করানোর কাজের বরাত পান প্রসেনজিতের এক প্রতিবেশী। স্থানীয় তোলাবাজ ননি প্রসেনজিতের প্রতিবেশীর কাছে মোটা অঙ্কের তোলা চান। প্রসেনজিৎ মধ্যস্থতা করায় তার প্রতিবেশীকে তোলা দিতে হয়নি। শিকার ফসকে যাওয়ায় সন্দীপের ওপরও রাগ ছিল তোলাবাজের। তখন ওর ওপর ওর একটা খাড় এসে গেছে যে যাক তোকে আমি দেখে নেব। তারপরে ওর সাথে সেই নিয়ে হয়তো রাগ থাকতে পারে, আমার ধারণা যে ও কিছু করতে পারে। স্থানীয় দুষ্কৃতী রাজুও ননির সঙ্গে হাত মিলিয়ে থাকতে পারে বলে সন্দেহ। পুলিশের অনুমান যে দুষ্কৃতীরা সম্ভবত পরিচিত, কেননা পরিচিত না হলে অত রাতে প্রসেনজিৎ দরজা খুলে দিতেন না। 24 ঘন্টার জন্য ক্যামেরা সুনীল মুন্ডার সঙ্গে অসীম বসু এবং সন্দীপ সরকার, বাগুইআটি। ফেসবুকে পরিচয় হওয়া বন্ধুর পাতা টোপে 10 লাখ টাকা খোয়ালেন কোন্নগরের বাসিন্দা অনিতা চক্রবর্তী। অবিবাহিতা অনিতা চাকরি করেন বেসরকারি সংস্থায়। 26 এপ্রিল ফেসবুকে তার সঙ্গে আলাপ হয় হার্লি ডমিনিক নামে এক ব্যক্তির সঙ্গে। ডমিনিক নিজেকে ব্রিটেনের বাসিন্দা হিসেবে পরিচয় দেন। খুব দ্রুত হার্লির সঙ্গে ঘনিষ্ঠতা হয় অনিতার। এরপরেই অনিতাকে লন্ডন নিয়ে যাওয়ার প্রস্তাব দেয় হার্লি। হার্লি জানায় উপহার হিসাবে অনিতাকে সে পাঠাচ্ছে ঘড়ি, ল্যাপটপ আর পারফিউম, পাঠাচ্ছে নগদ $25,000। প্রথম দিন গিফট প্যাক ছড়াতে গিয়ে ডমিনিকের বলে দেওয়া অ্যাকাউন্টে 35,000 টাকা দেন অনিতা। তার দাবি, এরপর ধাপে ধাপে ওই অ্যাকাউন্টে তিনি দিয়েছেন 10 লক্ষ টাকা। তাতেও কোনো উপহার না পেয়ে সন্দেহ হয় অনিতার। বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। শেষ পর্যন্ত কোন্নগর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেছেন অনিতা।